হ্যালো চ্যাম্পিয়ন, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে সহজে অতি ট্রিক্সের মাধ্যমে মাত্র কিছু সময়ের মধ্যে তোমাদেরকে পুরো অভিব্যক্তি মাথার মধ্যে ঢুকে দেবো। কোনো চিন্তা নেই, একবার ভিডিও দেখলে সব মাথায় চলে আসবে এবং পরীক্ষার হলে তোমরা অভিব্যক্তি নিয়ে যা প্রশ্ন আসবে সব আগুন ধরিয়ে দেবে। এটা আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটা দেখো। ট্রিক্সের মাধ্যমে সহজে কিভাবে মনে রাখবো অভিব্যক্তিকে, এর চেয়ে সহজে বাংলার কোনো ইউটিউবার তোমাদেরকে পড়াবে না, এটা গ্যারেন্টি দিচ্ছি। আর এই ভিডিওতে তোমরা দেখবে এনসিআইটির সঙ্গে সাতরা বুক, আমি এখানে দেখো লিখে দিয়েছি এনসিআইটির সঙ্গে সাতরা বুক তোমরা পড়বে এখানে। অর্থাৎ এনসিআরটি যেটা হাই লেভেলের একটা বই, সেটার সঙ্গে তোমাদের পশ্চিমবঙ্গের অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের সাতরা প্রকাশনীর যে জীবন বিজ্ঞান বইটা, সেটা আমরা কভার করব। তাই বেশি দেরি না করে চটপট ভিডিওটা শুরু করে দিই। দেখো, প্রথমে আমরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা থাম্বনেল দেওয়া রয়েছে। নেক্সট আমরা দেখি এদিকে। প্রথমে চলে আসবো অভিব্যক্তি চ্যাপ্টারটাতে, অর্থাৎ অভিব্যক্তির ধারণা নেবো আমরা। অভিব্যক্তি যে পড়বো, ইভলিউশন যে পড়বো, আর বলে দিই তোমাদের চ্যাপ্টারটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার, অভিব্যক্তি ও অভিযোজন, অর্থাৎ ইভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। সেখানে আমরা অভিব্যক্তি পড়ছি। যে অভিব্যক্তি কথার মানে কি? অভিব্যক্তি বা ইভলিউশন কথা মানে কি? কথাটা মানে হচ্ছে ক্রমবিকাশ। কোথা থেকে উৎপত্তি হয়েছে আমার জেনে লাভ নেই। লাতিন ভাষা ইভল ভেরি থেকে উৎপত্তি হয়েছে, ইভল ভেরি থেকে উৎপত্তি হয়েছে। তাহলে এটার মানেটা জানতে হবে আমাকে। অভিব্যক্তি যে পড়বো সেটার মানে কি? অভিব্যক্তি মানে হচ্ছে ক্রমবিকাশ, পর পর। আচ্ছা, পর পর মানে কি? আবার তুমি এখন মাধ্যমিক দিবে, অর্থাৎ 2025 পড়ছো তুমি। কিসে পড়ছো? ক্লাস 10-এ। তুমি কি 5 থেকে সরাসরি ক্লাস 10-এ চলে আসছো? না, একদমই নাই। 5-এর পরে 6 আসছো, 7 আসছো, 8 আসছো, 9 আসছো, তারপর 10। অর্থাৎ তুমি পরপর একটা ধাপে হয়েছে, ক্রমবিকাশ করছো। তুমি জন্মের পরে এরকম বড় হয়ে যাও। প্রথমে ছোট ছিলে, তারপরে একটু আস্তে আস্তে বড় হতে হতে এখন এই স্টেজে এসে পৌঁছেছো। তাহলে অভিব্যক্তির মানে বোঝা গেল যে ক্রমবিকাশ, অর্থাৎ পরপর। এখানে তাহলে মানে কি? এখানে তোর ক্লাসের মানে আসবে না। এখানে মানে হচ্ছে যে একটা সরল জীব সেখান থেকে একটা জটিল জীবে পরিণত হয়েছে। অর্থাৎ আগে যে সরল জীব ছিল সেই জীব থেকে জটিল জীব এসছে, তারপরে জটিলতর জীব হয়েছে। অর্থাৎ একটা পর্যায়ক্রমে ঘটনাটা ঘটেছে। জটিল জীব থেকে সরাসরি জটিলতর বা জটিলতম তো চলে আসেনি, জটিল থেকে জটিলতর, তারপরে জটিলতম এসছে। সরল থেকে সরাসরি জটিলতর আসেনি, সরল থেকে যৌগিক হয়েছে, যৌগিক থেকে জটিল হয়েছে, জটিল থেকে জটিলতর। এটা তো আমরা ক্লাস 9-এ পড়েছো অবশ্যই। যেখানে হট ডাইলুইড স্যুপ পড়েছো, সেই অঞ্চলে তোমরা এটা অবশ্যই পড়েছো যে অভিব্যক্তি বা ইভলিউশনের যে ক্রমবিকাশটা, এটা একটা ছোট টাচ তোমাদের ছিল। এবার এখানে আমরা দেখবো অভিব্যক্তি জিনিসটা কি, অর্থাৎ মাধ্যমিক লেভেলের অভিব্যক্তি জিনিসটা কি। প্রথমে বললাম যে অভিব্যক্তি মানে হচ্ছে যে একটা ক্রমবিকাশ। অভিব্যক্তি মানে হচ্ছে ক্রমবিকাশ। এই বিকাশের প্রথম ধারণা কে দিয়েছিল? এই অভিব্যক্তি প্রথম ধারণা দিয়েছিল শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার। শিক্ষাবিদ হারবার্ট স্পেন্সার প্রথম এই অভিব্যক্তির ধারণা দিয়েছিল। তার মত কি ছিল? যে কোনো একটা সত্তা, অর্থাৎ বিকাশ করছে, সে সত্তা বিকাশ করছে মানে একটা জীব, একটা যার প্রাণ আছে, সে বিকাশ করছে। সে নিজেকে মেলে ধরছে। কিভাবে? মন্থর ভাবে এবং গতিশীল হবে। সেটা মন্থর হোক, ধীরে ধীরে হোক। তুমি ছোট থেকে সরাসরি বড় হয়ে যাওনি, ধীরে ধীরে হয়েছে। একদম ছোট ছিলে, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে গিয়ে এসে তুমি বড় হয়েছো। তাহলে মন্থর কিন্তু গতিশীল এবং পর্যায়ক্রমিক ভাবে ঘটে। আমরা পরপর ওই যে বললাম ক্লাস 5 থেকে সরাসরি 10-এ যাওনি, 5-এর পরে 6 আসছো, 7 আসছো, 8 আসছো। তাহলে পরপর পর্যায়ক্রমিক ভাবে ঘটছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হচ্ছে অভিব্যক্তি বা ইভলিউশন। তিনি আরো যোগ করছে যে নির্দিষ্ট সত্তা সরল অবস্থা থেকে জটিল অবস্থায় পরিণত হয়েছে। এই ঘটনাটা কি বা এইরকম পরিবর্তনটাকে বলা হচ্ছে অভিব্যক্তি বা ইভলিউশন। আর পৃথিবীর যে জীব বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, এর প্রধান কারণ কিন্তু অভিব্যক্তি। এটা শর্ট কোশ্চেন একটা ইম্পর্টেন্ট, যে পৃথিবীর জীব বৈচিত্র্যের প্রধান কারণ কি? পৃথিবীর জীব বৈচিত্র্যের প্রধান কারণ হচ্ছে ইভলিউশন। আমরা জানি পৃথিবীর জীব বৈচিত্র্যের প্রধান কারণ হচ্ছে ইভলিউশন, আজকে জেনে নিলাম। ঠিক আছে, এবার চলে আসে সংখ্যা কি দেবো তাহলে। সংখ্যাটা নিজেরা বানাবে, অবশ্যই বইটা দিয়ে ফলো করতে হবে, ভালো কথা। তাহলে যেগুলো বলে দিলাম যে একটা মন্থর, গতিশীল, পর্যায়ক্রমিক যে ঘটনা, যেখানে একটা সরল জীব থেকে একটা জটিল জীবে পরিণত হচ্ছে, এই ঘটনাটিকে বলা হচ্ছে বা এই পরিবর্তনটিকে বলা হচ্ছে জৈব অভিব্যক্তি বা একটা জীবের বিবর্তন। ঠিক আছে, এবার চলো এই জীবনের উৎপত্তি চলে যায়। প্রথমে বললাম যে জৈব অভিব্যক্তি অর্থাৎ জীবের বিবর্তন, তাহলে জীব কিভাবে সৃষ্টি হলো, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এর জন্য আমি এনসিআরটি দেখাবো এবং সাতরা বইটাও তোমাদেরকে সঙ্গে সঙ্গে পড়িয়ে দেবো। চলো, জীবের বিবর্তন অর্থাৎ জীবনের উৎপত্তি, অরিজিন অফ লাইফ। দেখো এখানে কি দিয়েছে, আমি লাইন বাই লাইন পড়বো এবং সেটাকে মানে করে দেবো তোমাদেরকে।
কোনো প্রবলেম নেই। জীবনের উৎপত্তি অরিজিন অফ লাইফ প্রথম কিভাবে সৃষ্টি হয়েছে, তোমরা ক্লাস 9-এ পড়েছো, তাই ওটা নিয়ে বিশেষ কিছু বলার কোনো দরকার নেই। তাও যারা 9-তে একটু ফাঁকি মেরেছো তাদের জন্য তো আমি আছি, বলে দেবো, চিন্তা নেই। দেখো, জীবনের উৎপত্তি অর্থাৎ একটা জীবন সৃষ্টি হয়েছে, বিজ্ঞানী অপারেন। আচ্ছা, প্রথমে এটা বলো যে জীবনের উৎপত্তি কোথা থেকে শুরু হয়েছিল। নিচে কমেন্ট করে জানাও তো যে জীবনের যে উৎপত্তি হয়েছে, একটা প্রাণ যে উৎপত্তি হয়েছে, সেটা প্রথম কিভাবে সৃষ্টি হয়েছে। আমরা জানি একটা জীবনের উৎপত্তি প্রথম হয়েছে সমুদ্রে, অর্থাৎ সমুদ্রের জলের মধ্যে আবির্ভাব হয়েছে। তাহলে জলের মধ্যে যদি কোনো জিনিস সৃষ্টি হয়, তাহলে সেটা কি এরকম মানুষ হবে, সেটা কি কোনো পশু হবে? অবশ্যই না। জলের মধ্যে সৃষ্টি হওয়া জীব মানে হয় সেটা শৈবাল হবে, হয় সেটা কোনো ব্যাকটেরিয়া হবে, হয় সেটা কোনো প্রোটোজোয়া হবে। নিশ্চয়ই এসব জিনিস হবে, অর্থাৎ যেগুলো ক্ষুদ্র জিনিস, যেগুলো জলের মধ্যে বেঁচে থাকতে পারে, অর্থাৎ কম অক্সিজেনও বেঁচে থাকতে পারে, সেই সকল জীব। একটা পশু কি পারবে? পশুর মধ্যে অক্সিজেন দরকার, সে জলের মধ্যে বেঁচে থাকতে পারবে না। তাহলে যে সকল জীব জলের মধ্যে বেঁচে থাকতে পারে তারা প্রথম সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে আমরা এটাই বুঝলাম যে সমুদ্রের জলে আবির্ভাব হওয়া মানে সেটা অবশ্যই পৃথিবীর প্রথম যে সকল জীব সৃষ্টি হয়েছে সেটা অক্সিজেন কম অঞ্চলে বসবাসকারী, অর্থাৎ জলের মধ্যে বসবাসকারী জীব। তাহলে আমরা বুঝলাম যে জলের মধ্যে সৃষ্টি হয়েছে প্রথম জীব, অর্থাৎ জলজ জীব প্রথম সৃষ্টি হয়েছে। তা প্রথম কি জীব সৃষ্টি হয়েছে? জলজ জীব সৃষ্টি হয়েছে। এবার দেখো, এই নিয়ে প্রথম ধারণা কে দিয়েছিল? বিজ্ঞানী অপারেন। বিজ্ঞানী অপারেন বলে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি 1920 সালে প্রথম এই জৈব অভিব্যক্তির বা জীব সৃষ্টির ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আদিম পৃথিবীতে, অর্থাৎ পুরনো যে পৃথিবী, দেখো প্রত্যেকটা লাইনের সিগনিফিকেন্স আছে, প্রত্যেকটা লাইনের মানে আছে। যদি তোমরা লাইন ওয়াইজ পড়ে চলে যাও তাহলে সেটা মানে মাথায় ঢুকবে না, সেটা মানেটাকে মাথায় ঢোকার জন্য যে টিউটরের দরকার হয়। তাই প্রত্যেকটা লাইনের মানে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে কেটে কেটে বলবো, কোনো চিন্তা নেই, শুধু মন দিয়ে শুনতে থাকো। দেখো, আদিম পৃথিবীতে সরল যৌগগুলি, আচ্ছা যৌগ তাহলে কি? ফিজিক্যাল সায়েন্স পড়ছো, যৌগ কি? যেমন মিথেন, অ্যাসিটিলিন, ইথিলিন, এগুলো যৌগ। অর্থাৎ কয়েকটা মৌল মিলে তৈরি হয় যৌগ। যেগুলো কার্বন, এটা তো যৌগ নয়, কার্বন একটা মৌল। কার্বনের সঙ্গে হাইড্রোজেন যৌগ আমি তৈরি করছি মিথেন, CH4। তাহলে এটা একটা যৌগ। তাহলে যৌগ বোঝা গেল। এর ধীরে ধীরে অধিকতর জটিল জৈব যৌগ পরিণত হয়েছে। তাহলে আমি কি বললাম যে ক্রমবিকাশ জিনিসটা কি? একটা সরল জীব ছিল, সরল যৌগ ছিল, সেখান থেকে জটিল যৌগ পরিণত হলো। তাহলে এখানেও সরল যৌগ থেকে জটিল যৌগ পরিণত হয়েছে। এই বিদ্যুৎ শক্তির প্রভাবে পরিণত হয়েছে কি? বিদ্যুৎ শক্তির প্রভাবে অতিবেগুনি রশ্মি মহাজাগতিক বিকিরণের ফলে। তো এগুলি কেন হচ্ছে? বিজ্ঞানী অপন বলছে এর কেন হচ্ছে, যে বিদ্যুৎ শক্তির প্রভাব। সেখানে পৃথিবী তখন প্রথম অবস্থাতে খুব হট ছিল, খুব গরম ছিল, সেখানে সূর্যের অতিবেগুনি রশ্মি বিনা বাধায় প্রবেশ করতে পারতো। তখন পৃথিবীতে বজ্র বিদ্যুৎ প্রচুর পরিমাণে হতো। তার বিদ্যুৎ শক্তির একটা প্রভাব, অতিবেগুনি রশ্মির প্রভাব, মহাজাগতিক বিভিন্ন বিকিরণ এখানে ঘটতো, বিভিন্ন উল্কাপিণ্ড পড়ে যেত। এই যে প্রভাবগুলো, এই প্রভাবগুলোর কারণে একটা সরল যৌগ ছিল, সেটা ভেঙে বা সেটা ধীরে ধীরে একটা অধিকতর জটিল যৌগ পরিণত, তার সঙ্গে আরো কয়েকটা সরল যৌগ যোগ হয়েছে, দেন অধিকতর জটিল যৌগ পরিণত হয়েছে। মাথায় ঢুকেছে নিশ্চয়? তারপর ঠিক 10 বছর পরে বিজ্ঞানী হ্যালডিন কি বললো, যে জীব সৃষ্টি সম্বন্ধে একই মতবাদ ব্যক্ত করেন। তিনিও বললেন যে হ্যাঁ, প্রথমে সরল যৌগ ছিল, সেখান থেকে জটিল যৌগ পরিণত হলো, এই জটিল যৌগ আস্তে আস্তে জীবে পরিণত হয়েছে, জটিল যৌগ থেকে আস্তে আস্তে জীবে পরিণত হয়েছে। তাই এই ব্যক্তিটা তিনিও বললেন। জীবসৃষ্টিতে অপারিন ও হ্যালডেনের মতবাদকে রাসায়নিক বিবর্তন বলে। তাহলে জৈব বিবর্তনের রাসায়নিক বিবর্তনবাদ ক্লাস 12-এ আরো ভালো বলবো, আমি যদিও ক্লাস 12-এর ইনসাইটি বই নিয়ে এসেছি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। তাহলে রাসায়নিক বিবর্তনবাদ এই কথাটার মানে যে রাসায়নিক বিবর্তন মানে দেখো সরল যৌগ এবং জটিল যৌগ এই দুটো আমরা রসায়নে পড়েছি, অর্থাৎ কেমিস্ট্রির পার্ট এগুলো, তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো এটা। তাহলে রাসায়নিক বিবর্তনবাদ জিনিসটা কি? নিশ্চয়ই ফিজিক্যাল সায়েন্সের বা কেমিস্ট্রি কোনো একটা পার্ট। অর্থাৎ যেখানে আমরা যৌগ টৌগ কি থাকবে, তাহলে সরল যৌগ থেকে জটিল যৌগ ঘটনাকেই বলা হচ্ছে রাসায়নিক বিবর্তন। একটা জীব সৃষ্টি হচ্ছে কিভাবে? নিশ্চয়ই সরল যৌগ থেকে জটিল যৌগে গেল, তাই জীব সৃষ্টি হলো। তাহলে জৈব বিবর্তনবাদ বা রাসায়নিক বিবর্তনবাদ জিনিসটা বোঝা গেছে। এবার আমরা দেখে নিচ্ছি এখানে রয়েছে যে জৈব যৌগের উৎপত্তি। তাহলে জৈব যৌগ উৎপত্তি হলো কিভাবে, জৈব যৌগটা কিভাবে উৎপত্তি হলো, তাই না? এটা তোমার প্রশ্ন হতে পারে। তাই বিভিন্ন প্রকার জৈব যৌগ ধাপে ধাপে সৃষ্টি হয়েছে। প্রথম হয়েছে কি হাইড্রোকার্বন সৃষ্টি। পৃথিবীর সবচেয়ে প্রথমে সৃষ্টি হয়েছে কার্বন। পৃথিবীতে সবচেয়ে প্রথম যে যৌগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কার্বন যৌগ সৃষ্টি হয়েছে। কার্বন মৌল থেকে বিভিন্ন যৌগ সৃষ্টি হয়েছে, যেটার মধ্যে প্রধান যেটা ছিল সেটা হচ্ছে হাইড্রোকার্বন। এর মধ্যে
হাইড্রোকার্বন। তাহলে পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়া যৌগ হচ্ছে হাইড্রোকার্বন। এটা পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে, একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট চলে আসি, দেখো অ্যাসিটিলিন, মিথেন, ইথিলিন এগুলো সব প্রত্যেকটা হাইড্রোকার্বন। তোমরা আরো ভালোভাবে যখন ক্লাস 12 11 উঠবে তখন আরো ভালোভাবে জানতে পারবে। এরপর আমরা যে চলে আসছি যে কার্বনের অক্সি ও হাইড্রোক্সি গঠন, অর্থাৎ কার্বন যে অক্সি ও হাইড্রোক্সি গঠন করছে, অক্সি ও হাইড্রোক্সি গঠন করছে সেটা কিভাবে? প্রথম আমরা দেখবো হাইড্রোকার্বন গঠন করবো। এবার দেখো ওই সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ যে সকল হাইড্রোকার্বন গুলো সম্পৃক্ত হয়ে গেছে, যে সকল হাইড্রোকার্বন গুলো আর সম্পৃক্ত হয়নি। আচ্ছা সম্পৃক্ত হচ্ছে কি দিয়ে? বিভিন্ন যৌগ দিয়ে, অর্থাৎ সমুদ্রের জলে ঘটছে, সমুদ্রের জলে ঘটছে, তাহলে সেগুলো সম্পৃক্ত হচ্ছে তার সঙ্গে। এবং যে সকল হাইড্রোকার্বন গুলো অসম্পৃক্ত হচ্ছে, যেগুলো এখনো সম্পৃক্ত হতে পারেনি, অর্থাৎ যেগুলো এখনো সঠিকভাবে যৌগ পরিণত হয়নি, সেগুলো কিছু উত্তপ্ত বাষ্পের সঙ্গে বিক্রিয়া করছে। উত্তপ্ত বাষ্প কি? H2O, সেটা স্টিমটাকে সেটার সঙ্গে কি করছে? বিক্রিয়া করছে। কোনগুলো? যেগুলো সম্পৃক্ত এবং অসম্পৃক্ত উভয় হাইড্রোকার্বন, এবং জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সেগুলো কি তৈরি করছে? অক্সি ও হাইড্রোক্সি গঠন করছে। সেগুলো অক্সি ও হাইড্রোক্সি গঠন করছে। যেমন কি অ্যালডিহাইড পাচ্ছি আমরা, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড এগুলো পাচ্ছি। তাহলে কার্বনের অক্সি ও হাইড্রোক্সি চলে গেল। নেক্সট আছে শর্করা সৃষ্টি। দেখো হাইড্রোক্সি যৌগ হলো প্রথম আমরা হাইড্রোকার্বন, প্রত্যেকটা সাথে একটা লিঙ্ক, হাইড্রোকার্বন, কার্বনের অক্সি হাইড্রোক্সি গঠন। এবার চলে আসছি ওই জিনিসগুলো থেকে, অর্থাৎ কার্বনের অক্সি হাইড্রোক্সি থেকে আমরা চলে আসবো শর্করা সৃষ্টিতে। ওই যৌগগুলো থেকে শর্করা তৈরি হচ্ছে। যেমন যে হাইড্রোক্সি যৌগগুলি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে শর্করা তৈরি করছে। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে শর্করা তৈরি। গ্লুকোজ, আমরা জানি গ্লুকোজ কি? গ্লুকোজ যে C6H12O6, আমরা জানি কি C6H12RO6। তাহলে এই যে C6H12O6 এই যে গ্লুকোজ, তাহলে দেখো আমরা এখানে কি কোন কোন যৌগ পাচ্ছি? সেটা হচ্ছে কার্বন পাচ্ছি, হাইড্রোজেন পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। তাহলে এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো মিলিত হয়ে তৈরি হচ্ছে শর্করা। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটে আমরা হাইড্রোক্সি আছে, এই তিনটে হাইড্রোক্সি গুলো একসঙ্গে মিলিত হচ্ছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে মিলিত হয়ে তৈরি করছে গ্লুকোজের মতো জিনিস তৈরি করছে। গ্লুকোজ তৈরি করছে, ফ্রুক্টোজ তৈরি করছে, সুক্রোজ তৈরি করছে, তাহলে এগুলো সৃষ্টি করছে, তাহলে শর্করা সৃষ্টি হলো। এরপর চলে হচ্ছে স্নেহ পদার্থ গঠন, অর্থাৎ চর্বি জাতীয় যেগুলো পদার্থ, অর্থাৎ গ্লিসারিল যুক্ত ফ্যাট জাতীয় যে যৌগগুলো সেগুলো তৈরি হচ্ছে এখানে। কিভাবে? অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড কিটোন প্রথমে ঘনীভূত হলো, দেন পলিমার গঠন করলো, তারপর কি তৈরি করলো? পলিমার গঠন করে দেওয়া হয়, পলিমার গঠন করলো, এবং তাদের জারণের ফলে ফ্যাটি অ্যাসিড তৈরি হলো। তাহলে ফ্যাটি অ্যাসিড কিভাবে তৈরি হলো? ফ্যাটি অ্যাসিড তৈরি হলো যে অ্যালডিহাইড তার সঙ্গে কিটোন এগুলো ঘনীভূত হলো, এবং কিটোন অ্যালডিহাইড কিটোন প্রথম ঘনীভূত হয়েছে, দেন পলিমার তৈরি করেছে, পলিমার তৈরি করার পর তাদের জারণ হলো, জারণের ফলে ফ্যাটি অ্যাসিড করেছে। তোমার নিশ্চয়ই জারণ পড়েছে, ক্লাস 8-এ পড়েছো। হ্যাঁ, 8-এর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে পড়েছে জারণ। এবার দেখো আদি সমুদ্রে ফ্যাটি অ্যাসিডগুলো কি হয়েছে? গ্লিসারলের সঙ্গে যুক্ত হয়েছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসাইল যুক্ত হয়েছে, দেন স্নেহ পদার্থ সৃষ্টি হয়েছে, গ্লিসাইল ফ্যাটি অ্যাসিড তৈরি হয়েছে, স্নেহ পদার্থ তৈরি হয়েছে এভাবে। তাহলে স্নেহ পদার্থ আমরা দেখলাম তৈরি হলো। প্রথম হাইড্রোকার্বন তৈরি হলো, কার্বনের অক্সি হাইড্রোক্সি গঠন হলো, শর্করা সৃষ্টি করলো, ফ্যাটি অ্যাসিড গঠন করলো। নেক্সট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রত্যেকটা জীবদেহে পাই আমরা, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, যেটা একটা জীবদেহের গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে, সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের গঠন, অ্যামিনো অ্যাসিড গঠন কি? যে হাইড্রোকার্বন যৌগগুলি অ্যামোনিয়া এবং জলের সাহায্যে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে। দেখো হাইড্রোকার্বন যে যৌগগুলো, অর্থাৎ কোনগুলো হাইড্রোকার্বন যৌগ কোনগুলো পাচ্ছি আমরা? যে মিথেন, অ্যাসিটিলিন, এই যে যৌগগুলো, এইগুলো কি করছে? অ্যামোনিয়া এবং জলের সাহায্যে অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। তো ওই জিনিসগুলো অ্যামোনিয়ার সাহায্য নিচ্ছে, জলের সাহায্য নিচ্ছে, দেন কি তৈরি করছে? অ্যামিনো অ্যাসিড তৈরি করছে, ওকে। তাহলে প্রথম পয়েন্ট আমরা যেগুলো পড়েছি যে যৌগের উৎপত্তি, প্রথম পয়েন্ট আমরা যেখানে পড়েছি যে যৌগের উৎপত্তি পড়েছি, এই যে আমাদের সামনে এখানে পড়েছি, জৈব যৌগের উৎপত্তি। তাহলে এখানে আমরা কয়েকটা পয়েন্ট পড়েছি, হাইড্রোকার্বন সৃষ্টি পড়েছি। নেক্সট আমরা পড়েছি এখানে কার্বনের অক্সি হাইড্রোক্সি গঠন, তারপর পড়েছি শর্করা সৃষ্টি হয়েছে, তারপর স্নেহ পদার্থ সৃষ্টি হয়েছে, এবং সর্বশেষে অ্যামিনো অ্যাসিড গঠন। ঠিক আছে, তাহলে জৈব যৌগ গঠন হয়ে গেল, উৎপত্তি হয়ে গেল। এবার এগুলো মিশ্রণ কিভাবে হবে? নেক্সট আমরা চলে আসছি এই জৈব যৌগের মিশ্রণ, তাহলে জৈব যৌগ তৈরি হলো। এবার এগুলো যদি মিশ্রণ না হয়,
তাহলে একটা জীব কিভাবে গঠন হবে? সেগুলোকে মিশ্রণ করে জটিল যৌগ উৎপত্তি করতে হবে। জৈব যে যৌগ সেগুলো মিশ্রণ আমরা দেখেছি ক্রমবিকাশের প্রথমেই দেখেছি, চ্যাপ্টারের প্রথমে, যে সরল যৌগগুলো মিলে জৈব যৌগ তৈরি করছে। এই জৈব যৌগগুলো মিলে তো তৈরি হবে জটিল যৌগ। ঠিক আছে, তাহলে দেখো চলে আসে তাহলে জৈব জটিল যৌগ কি। যে বিভিন্ন প্রকার জৈব যৌগ, বিভিন্ন প্রকার জৈব যৌগ কোনগুলো? আমরা যদি অ্যাসিটিলিন পড়েছি, মিথেন পড়েছি, ইথিলিন পড়েছি, অ্যালডিহাইড পড়েছি, কিটোন, অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এসব জিনিসগুলো পড়েছি। তাহলে এই জিনিসগুলো সমুদ্রের জলে মিশ্রিত হলো। তখন কি সমুদ্রের জল খুব গরম ছিল, সমুদ্রের জল খুব গরম, উত্তপ্ত সমুদ্রের জল, কারণ পৃথিবী তখন পুরোটা উত্তপ্ত। তাহলে সেই সময় এই যৌগগুলো কি হলো, সমুদ্রের জলে মিশে গেল। সমুদ্রের জলে মিশে তৈরি করলো কি হট ডাইলিউট স্যুপ, সৃষ্টি করলো কি হট ডাইলিউট স্যুপ তৈরি করলো। তাহলে এবার জৈব যৌগের উৎপত্তি হলে এখন তো হট ডাইলিউট স্যুপে জৈব যৌগ উৎপত্তি হয়েছে, এটা পরে আরো ভালোভাবে পড়বে। নেক্সট দেখো, তারপর আছে জটিল যৌগের উৎপত্তি। তারপর কি বলছি, জটিল যৌগ, তাই জৈব যৌগ তৈরি হলো, উৎপত্তি হলো, মিশ্রণ হলো তাদের, এবার তৈরি হচ্ছে জটিল যৌগ। জটিল যৌগ কি? গরম তরল স্যুপের বিভিন্ন যৌগগুলি কাছাকাছি আসার ফলে, তাহলে হট ডাইলিউট স্যুপে অর্থাৎ তখন বিশাল গরম হয়েছিল, সেখানে প্রত্যেকটা যৌগ কাছাকাছি আসছে, প্রত্যেকটা যৌগ কাছাকাছি আসার এবার বিভিন্ন জটিল যৌগ তৈরি হলো, যেমন পলিস্যাকারাইড স্নেহ পদার্থ। তাহলে আমি একটা স্লাইড নিয়ে দেখাচ্ছি ছোট করে, ঠিক আছে, আমি একটা স্লাইড নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তাহলে এটা একটা যৌগ, ঠিক আছে, এটা একটা যৌগ, ঠিক আছে, আমি এটা অন্য কালার নিচ্ছি, এটা একটা যৌগ, ঠিক আছে, এটা একটা যৌগ। তো এই যৌগগুলো সব কাছাকাছি আসলো, সব কাছাকাছি আসলো, কাছাকাছি এসে এর একটা জটিল যৌগ তৈরি করলো। এটা কি তৈরি করলো? একটা জটিল যৌগ তৈরি করলো। তাহলে একটা জটিল যৌগ তৈরি করলো। ওকে, জটিল যৌগ তৈরি করলো, এইভাবে তৈরি হলো জটিল যৌগ। ওকে, নেক্সট দেখো, তারপর পাচ্ছি যে তাহলে জটিল যৌগের কয়েকটা উদাহরণ যদি বলি আমরা, যে জটিল যৌগের কয়েকটা উদাহরণ দাও, তাহলে পলিস্যাকারাইড, স্নেহ পদার্থ, প্রোটিন, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি গঠিত হলো। তাহলে অ্যামিনো অ্যাসিড যেটা আমরা পড়লাম, ওটা কি একটা জটিল যৌগ? ওটা একটা জটিল যৌগের উদাহরণ। নেক্সট, নিউক্লিক অ্যাসিড গঠন। নিউক্লিওটাইড গুলো, তাহলে হট ডাইলিউট স্যুপে যৌগগুলো কাছাকাছি এসে একটা জিনিস তৈরি করলো নিউক্লিওটাইড। আমরা একটা জিনিস দেখলাম এখানে কি, কি তৈরি করেছে? নিউক্লিওটাইড তৈরি করেছে, নিউক্লিওটাইড তৈরি করেছে। ওই নিউক্লিওটাইড গুলো একসঙ্গে যুক্ত হলো, তাই এখানে একটা নিউক্লিওটাইড, এগুলো সব নিউক্লিওটাইড, ঠিক আছে। এই নিউক্লিওটাইড গুলো সব একসঙ্গে যুক্ত হলো, একসঙ্গে যুক্ত হয়ে গেলো, কি তৈরি করলো? এগুলো একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে গেলো? যে নিউক্লিক অ্যাসিড তৈরি করলো, এগুলো নিউক্লিক অ্যাসিড তৈরি করলো। তাহলে নিউক্লিওটাইড গুলো এক জায়গায় যুক্ত হয়ে তৈরি করলো নিউক্লিক অ্যাসিড। ওকে, নেক্সট, এই বিজ্ঞানীরা মনে করেন যে প্রথমে আরএনএ গঠিত হয়েছে, পরে ডিএনএ। প্রথমে আরএনএ গঠিত হয়েছে, পরে ডিএনএ গঠিত হয়েছে, ঠিক আছে, প্রথমে আরএনএ, তারপরে ডিএনএ গঠিত হয়েছে। ওকে, নেক্সট চলে আসছে আমরা প্রোটোবায়ন বা প্রোটো সেল তৈরি। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। প্রোটো সেল তৈরি করছে কিভাবে? প্রোটো সেল, অর্থাৎ এখানেই আমরা প্রাণের উৎপত্তি পাবো, এই প্রোটো সেলই আমরা প্রাণ দেখতে পাবো, এখানেই প্রাণের সৃষ্টি দেখতে পাবো। ওকে, তাহলে প্রোটোসেল বা প্রোটোবায়ন তৈরি হচ্ছে কিভাবে আমরা দেখবো সেটা। যে প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়। এবার গরম তরল স্যুপ থেকে আলাদা হলো, এই ঘটনাটা আমরা ক্লাস 9-এ আরো ভালোভাবে পড়েছি, যে গরম তরল স্যুপ থেকে কিভাবে তার আলাদা হলো, তাই তো। এখানে গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে যে কোলের জাতীয় গঠন তৈরি করলো, যে কোলের জাতীয় গঠন তৈরি করলো, সেটার নাম হলো কোয়াসার ভাট। এটা নিশ্চয়ই আমরা পড়েছি আগে। কোয়াসার ভাট কি? যে হট ডাইলিউট স্যুপ থেকে যখন বেরিয়ে চলে আসছে, হট ডাইলিউট স্যুপ থেকে যখন বেরিয়ে আসে, অর্থাৎ আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হতে শুরু করলো, পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। ধরো হট ডাইলিউট স্যুপ থেকে যখন বেরিয়ে আসছে জিনিসটা, অর্থাৎ হট ডাইলিউট স্যুপ ঠান্ডা হয়ে আসলো, দেন ওই জিনিসগুলো কি হলো, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড গুলো এক জায়গায় জড়ো হলো, কোলের জাতীয় একটা গঠন তৈরি করলো, ওই গঠনের নাম হলো কোয়াসার ভাট। এটা তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট নেই, কিন্তু বইয়ে দেওয়া আছে কনসেপ্ট বিল করার জন্য আমি বলে দিচ্ছি। যেহেতু তোমরা ক্লাস 9-এ পড়েছো, তাই আরো একটু বলে দিচ্ছি যাতে মাইন্ডে পুরোটা চলে আসে। নেক্সট, এই কোয়াসার ভাট হলো লিপিড, প্রোটিন ও কোয়াসের কার্বোহাইড্রেট দ্বারা গঠিত এক সত্তা, যা কোষ পর্দার মধ্যে দ্বিস্তরীয় আবরণ থাকে। দেখো এইটি ইম্পর্টেন্ট, কোয়াসার ভাট একটা দ্বিস্তরীয় আবরণ, অর্থাৎ আমরা মাইটোকন্ড্রিয়া যদি দেখি, সেখানে আমরা দুটো স্তর দেখতে পাই। তাহলে দুটো স্তর যে আসলো, এটা কোথা থেকে আসলো? কোয়াসার ভাট থেকে আসলো। কোয়াসার ভাটে আমরা দ্বিস্তরীয় আবরণ দেখতে পাই। কোয়াসার ভাট মতবাদটা কে দিয়েছিলেন? প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী অপারেন 1920 সালে। আমরা প্রথমে বিজ্ঞানী অপারেনের কথা বললাম, যে বিজ্ঞানী অপারেন এই অভিব্যক্তির ঘটনা কথা বলেছিলেন 1920 সালে। তিনি এই কোয়াসার ভাটের কথা বলেছেন। বিজ্ঞানী ফক্স এর মতে মাইক্রোস্কোপ সৃষ্টি হয়েছে, প্রথম সৃষ্টি যেটা হলো কোষের সৃষ্টি হলো, সেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। মাইক্রো মানে ছোট, স্ফিয়ার, মাইক্রোস্ফিয়ার মানে ছোট্ট কোষ
তৈরি হলো। মাইক্রোস্ফিয়ার পর হলো অর্ধভেদ্য পর্দা বিশিষ্ট প্রধানত প্রোটিন একটি গঠন হলো। মাইক্রোস্ফিয়ার জিনিসটা কি? একটা প্রোটিনের গঠন যেটা অর্ধভেদ্য পর্দা বিশিষ্ট, অর্থাৎ যে সকল পর্দাতে সমস্ত কিছু প্রবেশ করতে পারবে না। অর্ধভেদ্য পর্দাটা কি? অর্ধভেদ্য যে পর্দা এখানে দেওয়া আছে আমরা দেখলাম যে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দা এই কথার অর্থ কি? যে এমন একটা পর্দা যে পর্দায় সমস্ত বস্তু এন্ট্রি করতে পারবে না, সমস্ত বস্তু প্রবেশ করতে পারবে না, এটা হচ্ছে কি? অর্ধভেদ্য পর্দা। ওকে, ঠিক কোনো জিনিসকে ওই কোষ যাদেরকে চাইবে তাদেরকে প্রবেশ করাবে, যাদেরকে চাইবে না তাদেরকে প্রবেশ করবে না, এটা হচ্ছে অর্ধভেদ্য। অর্থাৎ কিছু ঢুকতে পারে, কিছু প্রবেশ করতে পারে না। তাহলে একটা বড় অফিস রয়েছে, বড় অফিসাররা ঢুকতে পারে, তোমার আমার মতো সাধারণ লোক ঢুকতে পারে না, তাহলে এটা হচ্ছে অর্ধভেদ্য। বোঝা গেছে? নেক্সট, ওই কোয়াসের ভাট ও নিউক্লিয়াস, কোয়াসের ভাট এবং কি হলো, কোয়াসের ভাট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলো। কোয়াসের ভাটের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলো, যে প্রথম কোষ তৈরি করলো প্রোটোবায়ন বা প্রোটোসেল। তাহলে পৃথিবীর প্রথম কোষ যেটাতে নিউক্লিক অ্যাসিড যুক্ত আছে, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড মানে কি, ডিএনএ আর এগুলো যুক্ত আছে, সেটার নাম কি? প্রোটোসেল বা প্রোটোবায়ন। প্রোটোসেল বা প্রোটোবায়ন। অর্থাৎ পৃথিবীর প্রথম সৃষ্টি কোষটি হলো সমুদ্রের জলে সৃষ্টি হয়েছে। আমি প্রথমেই চ্যাপ্টার শুরুতে বললাম যে প্রথম জীব সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সমুদ্রের জলে। ওকে, তাহলে এখানে দেখো ছবিগুলো কিছু দিয়ে আছে, দেখো ছবিটা দেখলে আমরা ভালো বুঝতে পারবো যে দ্বিস্তরীয় আবরণ। দেখো একটা কোষ দেওয়া আছে, এখানে একটা কোষের ছবি দেওয়া আছে। কোষ ছবিটা দেখো আমরা দুটো স্তর দেখতে পাচ্ছি, আমরা দুটো স্তর দেখতে পাবো এখানটাতে। দেখো উপরে একটা ছোট স্তর দেখতে পাচ্ছি, এই যে একটা স্তর, আর নিচে আর একটা স্তর দেখতে পাচ্ছি, এই যে একটা স্তর। তাহলে দুটো স্তর দেখতে পাচ্ছি, এই দুটো স্তরকে বলা হচ্ছে দ্বিস্তরীয়। দুটো স্তর। দেখো এই যে হলুদ কালারের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, হলুদ কালারের যে অংশটা দেখতে পাচ্ছি, এই সবুজ কালারের অংশটা, এই অংশটা হচ্ছে প্রোটন। নেক্সট এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লিপিড। ঠিক আছে, একটা লিপিড। নেক্সট এই শেষের যে অংশ সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। অর্থাৎ আমরা এখানে পড়লাম যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এগুলো মিলে তৈরি হচ্ছে কি? কোয়াসের ভাট। ঠিক আছে, নিচে লেখা ঢাকা হয়ে গেছে, তৈরি হচ্ছে কোয়াসের ভাট। অর্ধভেদ্য পর্দা প্রোটিন, ঠিক আছে, তো অর্ধভেদ্য পর্দার যদি প্রোটিন থাকে তাহলে সেটা কি? মাইক্রোস্ফিয়ার। এবার দেখো হাইড্রোফিলিক টোপ, হাইড্রোফিলিক হেড, এই জিনিসগুলো আমরা পড়ছি এখানে। তাহলে নতুন কোষ প্রোটোসেল নতুন তৈরি হয়েছে। ওকে, নেক্সট, তারপর আমরা চলে আসছি, দেখো এনসাইড রিডিং করবে, একটু দেখি এনসাইডে কি বলছে। যে এনসাইড আমাদের কাছে রয়েছে, এনসাইড জীবনের উৎপত্তি, আমরা এনসাইডে জাস্ট লাইনগুলো পড়ব। জীবনের ওপর একটু গল্প রয়েছে, উপরে একটু ছেড়ে দিচ্ছি। দেখো ওপরে এখানে যে ঘটনাগুলো দিয়েছে আমরা একটু দেখে নেবো, রেড পেনটা নিয়ে নিচ্ছি। মহাবিশ্বের ইতিহাসে জীবনের উৎপত্তি একটি স্বতন্ত্র ঘটনা বলা হয়েছে, স্বতন্ত্র ঘটনা একটা বলা হয়েছে। এই মহাবিশ্বের ব্যাপ্তি অসীম, তুলনামূলক বলতে গেলে মহাবিশ্বে পৃথিবীর অবস্থান একটি বিন্দুগত। হ্যাঁ, ধরো আমি সাইডে দেখাচ্ছি তোমাদেরকে, যদি এটা পৃথিবী হয়, এটা মহাবিশ্ব হয়, ধরো এটা মহাবিশ্ব, এটা একটা বড় মহাবিশ্ব, এখানে পৃথিবীর অবস্থান জাস্ট এটা দেখতে পাচ্ছ। এখানে কি আমি করেছি দেখতে পাচ্ছ তোমরা? এই যে একটা ছোট করেছি, আচ্ছা এটা জুম করে দেখে দিচ্ছি। দেখো এটা জুম এখন করা যাচ্ছে না যদিও, ঠিক আছে। তাহলে ওই যে ছোট্ট একটা বিন্দু আমি করলাম, জাস্ট এটা একটা বিন্দু, ধর এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই এটা বড় মহাবিশ্ব, এটা এটা বড় মহাবিশ্বের মধ্যে এই যে ছোট একটা বিন্দু, এই বিন্দু হচ্ছে পৃথিবীর অবস্থান। তাহলে এই এত বড় মহাবিশ্ব, এই মহাবিশ্বের মাত্র ছোট্ট একটা বিন্দু হচ্ছে আমাদের এই পৃথিবী। ওকে, তাহলে পুরো পৃথিবী বললাম, বুঝলাম যে পৃথিবীটা কত বড়। মহাবিশ্ব অতি প্রাচীন, প্রায় 20 মিলিয়ন বছর বড় মহাবিশ্ব, অতি প্রাচীন 20 মিলিয়ন বছর আগে। ওকে, 20 মিলিয়ন বছর আগে ছায়াপথের বিশাল গুচ্ছসমূহ ব্রহ্মপিণ্ড ইউনিভার্স গঠন করেছে। তাহলে ছায়াপথের যে বিশাল গুচ্ছসমূহ সেগুলো কি তৈরি করেছে? ইউনিভার্সকে গঠন করেছে। নেক্সট, এখানে আমরা বিগ ব্যাং তত্ত্ব, এবার বিবর্তনের অনেক রকম অনেকে তথ্য দিয়েছে, এভাবে তৈরি হয়েছে, এভাবে তৈরি হয়েছে, এখানে ওই জিনিসগুলো দেওয়া আছে। তাহলে এখানে আমরা একটু দেখবো। দেখো বিগ ব্যাং যে থিওরি সেটা এখন সর্বগ্রহণযোগ্য থিওরি। ঠিক আছে, দেখো গলিত পদার্থ, জলীয় বাষ্প, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া গ্যাস নির্গত হয়েছে কোথা থেকে? পৃথিবী পৃষ্ঠে আবৃত, পৃথিবী পৃষ্ঠ অনেক উত্তর ছিল তখন এগুলো হয়েছে। হ্যাঁ, হালকা হাইড্রোজেন মুক্ত হয়ে গিয়েছিল, ওজোন স্তর গঠিত হয়েছে পৃথিবীতে। ঠিক আছে, পৃথিবী অবস্থা করে যে এবার পৃথিবীতে জীবনের তৈরি, জীবনের আগমন কি হলো? এখানে আমরা দেখবো জীবনের আগমন। এই রাসায়ন বিজ্ঞানী অপারিন, দেখো যে রাসায়ন বিজ্ঞানী অপারিন, হ্যাঁ, আর হ্যালডেন প্রশ্ন দিয়েছে যে পৃথিবীতে জৈব অণুসমূহ আরএনএ তৈরি হয়েছে, প্রথম জীবের সৃষ্টি হয়েছিল। আমরা জানলাম প্রথম জীব যে সৃষ্টি হয়েছে সেটা জলের মধ্যে সৃষ্টি হয়েছে। জলের মধ্যে জীবটা সৃষ্টি হয়েছে সেটা কি? প্রথম প্রোটোসেল তৈরি হয়েছে, মাইক্রোস্ফিয়ার তৈরি হয়েছে। ঠিক আছে, রাসায়নিক বিবর্তন বলতে, দেখো রাসায়নিক বিবর্তন পড়ছি, ওই বিবর্তন বলতে কি যে
উপাদান সহ বিভিন্ন জৈব অণু সৃষ্টির ছোট ছোট বিভিন্ন জৈব অণু দিয়ে তৈরি হয়েছে। তখন পৃথিবীর অবস্থা ছিল এর যে উচ্চ তাপমাত্রা অনুপাতের ফলে পৃথিবীতে ঝড় বৃষ্টি CH4 NH3 সম্বন্ধে বিজয়ী বায়ুমণ্ডল। ওকে, এভাবে আমাদের এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে। বোঝা গেল তাহলে পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছে। এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা আমরা পরে বলবো, যে একটা পরীক্ষা করেছিল কে, মিলার। এটা আমরা ক্লাস 10-এর বইও পাবো। চলো আমরা আবার ক্লাস 10-এর বই ফিরে যাই। দেখো দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উরে আর মিলারের পরীক্ষা, উরে আর মিলারের পরীক্ষা। মিলার উরে যে পরীক্ষাটা হয়েছিল, অর্থাৎ একটা প্রাণ সৃষ্টি হচ্ছে কিভাবে। তারা বিজ্ঞানী হ্যাপারিন হ্যালডিন তারা ব্যাখ্যা দিল যে হ্যাঁ প্রাণ সৃষ্টি হচ্ছে, কিন্তু মিলার এবং উরে এরা বললো যে না, আমরা নিজেরা কৃত্রিমভাবে এটা তৈরি করে দেখবো যে আদৌ ঘটনাটা কি হয়েছিল, ঘটনাটা কি সত্য। তারা এইটা ধারণা করার জন্য, এটাকে ব্যাখ্যা করার জন্য, এটা সত্যটাকে সামনে আনার জন্য তারা একটা যন্ত্র আবিষ্কার করলো, এবং যন্ত্রের সামনে তারা পরীক্ষা করা শুরু করলো। দেখো এই যন্ত্রটা আমি খুলে বের করেছি, তোমরা তোমাদের বই দেখতে পারো, 96 পেজ সম্ভবত বইটাতে তোমরা ওটা দেখতে পারো। দেখো এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছি আমরা, যেটাতে লেখা আছে মিলার আর পরীক্ষার চিত্ররূপ উপস্থাপন। তো এখানে আমরা ছবিটা দেখে ব্যাখ্যা করার চেষ্টা করবো যে কি হয়েছিল। তো এখানে আমরা একটা যন্ত্র দেখতে পাচ্ছি, বড় একটা গোল, কি দেখে যাচ্ছি গোলাকার কাজ। আগে বলে দিই যে এই পরীক্ষাটা করার জন্য কি কি তারা যন্ত্র নিয়েছিল। দেখো পরীক্ষা করার জন্য তারা কি কি যন্ত্র নিয়েছিল এখানে বইয়ে রয়েছে। দেখো যে যন্ত্র নিয়েছিল সেগুলো হচ্ছে যে টাংস্টেন নির্মিত একটা ইলেকট্রোড, টাংস্টেন নির্মিত একটা ইলেকট্রন নিয়েছিল, দুটো ইলেকট্রোড, সরি টাংস্টেন তার নির্মিত দুটো ইলেকট্রন নিয়েছে, কারণ সেগুলোর মাধ্যমে তড়িৎ স্ফুলিঙ্গ হবে। নেক্সট গোলাকার কাচের ফ্লাক্স নিয়েছে, গোলতোল ফ্লাক্স নিয়েছে, এবং ইউ আকৃতির কাচের নল নিয়েছে, আর ঘনীভবন যন্ত্র, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে কন্ডেন্সার। স্যার এই জিনিসগুলো তারা নিয়ে পরীক্ষা করলো। কারা, এই যে দুজন ব্যক্তি দেখতে পাচ্ছ, বিখ্যাত আমাদের মিলার সাহেব আর এদিকে উরে সাহেব, এই দুজন তৈরি করলো এই যে যন্ত্রটা। দেখো তোমরা বই এই জিনিসটা পাবে, আমি এইটা থেকেও বোঝালেও হবে। দেখো এটা থেকে বোঝাচ্ছি তাহলে। এখানে তারা পরীক্ষা করলে যে তারা প্রথমে কি করলো, যে বড় গোলাকার কাজ, অর্থাৎ এখানে যে আমাদের কাজটা দেখতে পাচ্ছি বড় গোলাকার একটা কাজ নিয়েছে। এখানে কি করলো, দেখো এখানে নিচে মিথেন, তারপরে অ্যামোনিয়া নিচে, এবং হাইড্রোজেন। মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন এগুলো কোন অনুপাত দিল, 2:1, অর্থাৎ মিথেন 2, অ্যামোনিয়া 2 এবং হাইড্রোজেন 1, 2:1 অনুপাতে তারা মিক্স করলো। ওই যে বড় কাচের ফ্লাক্সটা নিল, অর্থাৎ বড় কাচের যে পাত্র নিয়েছিল সেই ফ্লাক্সের পাত্রে তারা ওই জিনিসগুলো দিল। তারপর তারা কি করলো, নিচে যে একটা যন্ত্র দেখতে পাচ্ছি আমরা, নিচে একটা যন্ত্র দেখতে পাচ্ছি, এই যন্ত্রের সাহায্যে, অর্থাৎ আমি ওই ছবিটা কি যাই সুবিধা হবে ওই ছবিটা তোমাদের, ঠিক আছে। ওই ছবিটা যদি দেখি, এই এখন ছবিটা একটু জুম করলে হবে। তারা এই যে যন্ত্রটা, এই যন্ত্রটাতে তারা কি করলো, পরীক্ষা শুরু করলো। সেখানে কি দিচ্ছে, দেখো CH4 NH3 H2, এই তিনটে গ্যাস কোন অনুপাতে দিচ্ছে, 2:1 এই অনুপাতে তারা গ্যাসগুলো দিল। তারপরে তারা কি করলো, নিচে দেখো একটা ফুটন্ত জলের একটা বড় ফ্লাক্স আছে, একটা ফ্লাক্স রয়েছে, ছোট ফ্লাক্স। এখান থেকে তারা জলটা ফুটালো, এবং এখান থেকে পাইপের সাহায্যে, অর্থাৎ নলের সাহায্যে ওই ফুটন্ত জলটার বাষ্পটা, অর্থাৎ যেখানে স্টিম তৈরি হচ্ছে, H2 তৈরি হচ্ছে, সেটাই আসলো এইখানে, ঠিক আছে। সেটা কোথায় আসলো, সেটা এই যে বড় পাত্রে, এই বড় পাত্রে তারা চলে আসছে, বড় পাত্রে সেটা চলে আসলো। ওকে, এখানে আসলো। এখানে আসার পরে কি হলো, প্রত্যেকটা দেখো চলে আসছে, CH4 চলে আসছে, NH3 আছে, H2O আর H2O। তো এই যে প্রত্যেকটা গ্যাস এক জায়গাতে মিক্সড হলো, মিক্সড হওয়ার পরে সে কি হলো, এই যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বার দেখতে পাচ্ছ, এখানে তারা কি করলো, 60,000 ভোল্টে তড়িৎদ্বারের সাহায্যে 60,000 ভোল্ট, মনে রাখবে 60,000 ভোল্ট, 60 ভোল্ট, 60 কিলো ভোল্ট বা 60,000 ভোল্ট তারা বিদ্যুৎ প্রয়োগ করলো ওখানে। বিদ্যুৎ প্রয়োগ করে দেখা যাচ্ছে তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে, তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি হচ্ছে ওখানে, কোথায়, ওই যে বড় ফ্লাক্সের মধ্যে। তারপরে তারা তড়িৎ স্ফুলিঙ্গ তৈরি করে ছোট ফ্লাক্সের জলকে ক্রমাগত উত্তপ্ত করতে লাগলো, এবং ওখানে পাঠাতে লাগলো ক্রমাগত। 1 সপ্তাহ করলো এই ঘটনাটা, 1 সপ্তাহ করলো। এবার এখানে দেখো এই যে কন্ডেন্সার বা যেটাকে বলা হচ্ছে শীতক, এখানে আসলো, জলের নির্গমন পথ হলো এখান থেকে, এবং জল প্রবেশ পথ, এখানে জল প্রবেশ করছে, জল নির্গমন হচ্ছে এখানে। তাহলে সেখানে কন্ডেন্সেশনের যন্ত্র, অর্থাৎ ঘনীভবন যে যন্ত্র, শীতক যে যন্ত্র, কন্ডেন্সেশন যন্ত্র, এখানে কি করলো, সেখানে জলটা জমা করতে লাগলো, ইউ আকৃতির যে নল, ইউ আকৃতির নলে সেই জলটাকে জমা করতে লাগলো, ঠিক আছে। জমা করতে এইভাবে তারা 7 দিন ঘটনাটা চালালো। তাহলে ইউ আকৃতির নলে জলীয় বাষ্প জমা হলো 1 সপ্তাহ, এই ঘটনাটা চালালো। তারপর তারা কি করলো, ক্রোমাটোগ্রাফি এবং বিশ্লেষণ করলো, অর্থাৎ ভালোভাবে পর্যবেক্ষণ করলো, বিশ্লেষণ করলো, এবং তারা সেখানে কিছু
যৌগ দেখতে হলো। যে যৌগগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে ল্যাকটিক অ্যাসিড পেয়েছিল সেখানে, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড পেয়েছিল, সাকসিনিক অ্যাসিড পেয়েছিল, সেই তো ইউরিয়া পেয়েছিল, এসব আরো অনেকগুলো যৌগ পেয়েছিল। দেখো এই যৌগগুলো পেয়েছিল তারা, যেই যৌগগুলোর সাহায্যে দেখা গেলো যে একটা প্রাণ তৈরি হবে, সেই প্রাণটা উৎপত্তি হওয়ার জন্য এই যৌগগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। এই যৌগগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, কি গ্লাইসিন, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালিনিন, ল্যাকটিক অ্যাসিড, সাইস্টিনিক অ্যাসিড, ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া, আরো অনেক যৌগ তারা দেখলো। এই যৌগগুলো তারা ব্যাখ্যা করলো যে এই যৌগগুলো ছাড়া একটা প্রাণ তৈরি করতে সক্ষম হবে না। তাহলে প্রাণ সৃষ্টির প্রধান উপাদান হচ্ছে এই যৌগগুলো। অর্থাৎ মিলার এবং উরে পরীক্ষা করে তাদেরকে দেখিয়ে দিল যে একটা প্রাণ সৃষ্টি হতে গেলে আমার এই যৌগগুলো দরকার। অর্থাৎ হ্যালডেন, অপারিন যে তথ্যটা দিয়েছিল তারা একটা বেসিসে দিয়েছিল, একটা ধারণাতে দিয়েছিল, কিন্তু এরা ওইটা পরীক্ষা করে বললে হ্যাঁ, বিজ্ঞানী অপারিন, বিজ্ঞানী হ্যালডেন যে তথ্য দিয়েছে সেই তথ্যটা একদম 100% সঠিক তারা তথ্য দিয়েছে। তারা কি দিয়েছে? তাহলে 100% সঠিক একটা তথ্য দিয়েছে। ওকে, তাহলে বোঝা গেল জায়গাটা। আজকে এতটাই পড়বো আমরা, বেশি পড়বো না, এতটাই পড়বো। তোমাদের বাড়ি কাজ হবে এটা পড়া, এটা পড়ে বোঝা জিনিসটা, যেটা বুঝিয়েছি ওটা বোঝা, কিন্তু বেশি কিছু কোনো জিনিস এখানে নেই। জাস্ট অভিব্যক্তির সাধারণ একটা আমরা ধারণা দিয়েছি। এখানে অভিব্যক্তি কি, অভিব্যক্তি ঘটনাটা কি, ঠিক আছে। একটা অভিব্যক্তি বললাম যে ক্রমবিকাশ, প্রাণের উৎপত্তি, কিভাবে প্রাণের উৎপত্তি হলো? হঠাৎ একটা প্রাণী উৎপন্ন হয়ে গেছে, হঠাৎ একটা বড় মুরগি তৈরি হয়ে গেল, একটা বড় ছাগল তৈরি হয়ে, না, একটা প্রাণ উৎপত্তি হলে কিভাবে সরল যৌগ থেকে জটিল হলো, জটিল থেকে জটিলতরতে আসলো, ঠিক আছে। এইভাবে আস্তে আস্তে একটা নতুন প্রাণের সৃষ্টি হয়েছে। প্রথম পৃথিবী উত্তপ্ত গলা ছিল, সেখান থেকে শীতল গলা হইলো, এইভাবে সৃষ্টি হয়েছে প্রাণ। মেয়েরা দৌড়ে ওই পরীক্ষা করে দেখেছি। এর অভিব্যক্তির মুখ্য ঘটনাসমূহ, অভিব্যক্তির মুখ্য ঘটনাসমূহ এটা আমরা পরের দিনে আলোচনা করবো, কারণ এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা পার্সপেক্টিভে। পরীক্ষায় পড়ে মাধ্যমিকের ভিওয়াইকিউ, এটা ভিওএসসি এর কোশ্চেন এসছে এই কোশ্চেনটা। এখান থেকে আমরা পরের দিনে চ্যাপ্টারটা শেষ জায়গাটা শুরু করবো, সেটা হচ্ছে আমার স্লাইড রয়েছে, যদিও আমার কাছে স্লাইড রয়েছে, যে অভিব্যক্তির মুখ্য ঘটনাসমূহ, অর্থাৎ মেজর এভলিউশনারি ইভেন্টস, যে ঘটনাগুলো ঘটেছে, কি পাবো এখানে, পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাই তো, পৃথিবীর সৃষ্টি পাবো, আর কি দেখো স্লাইড রয়েছে আমার কাছে সম্ভবত, এই তো এককোষী জীবের উৎপত্তি, সারাংশ ব্যাখ্যা, তোমার এটা পড়ে আসবে, ঠিক আছে। আজকে এখানে শেষ করছি। তারপর আমরা পাবো যে জৈব অভিব্যক্তি মতবাদ দিয়েছে কে, ডারউইন জৈব অভিব্যক্তি মতবাদ দিয়েছে, ল্যামার্ক দিয়েছে, ঠিক আছে, নব্য ডারউইনবাদ, এইসব জিনিসগুলো আমরা পরের চ্যাপ্টারে পড়বো, পরের দিনে পড়বো। আজকে তোমাদের এখানেই শেষ করছি, ঠিক আছে, এখানেই শেষ করছি চ্যাপ্টার। আর ভালো থেকো, সুস্থ থেকো, ঠিকমতো পড়াশোনা চালিয়ে যাও, মাধ্যমিক থেকে টার্গেট রাখো, সাফল্য নিশ্চিত আসবে। জয় হিন্দ।